আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ভূতের বাক্সের তৃতীয় এপিসোডে। আজ আপনাদের সাথে আছি আমি নীতি। আজকে আমাদের আয়োজনে রয়েছে ইউসুফ কুরাইশির লেখা গল্প পুরান ঢাকার অভিশাপ। গল্পের কথক হিসাবে রয়েছে জাফর ও ফারহা। গল্প শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি নিবেদন, সবাই প্লিজ আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে আসতে অনুপ্রেরণা পাব। তাহলে চলুন শুনে আসি রহস্যময় ভূতের গল্প পুরান ঢাকার অভিশাপ। দুর্গম রাত। ঢাকা শহরের বুকে যেন নেমে এসেছে এক আধার কালো চাদর। পুরনো ঢাকার সরু গলিতে এখনো কিছু ল্যাম্পপোস্টের হলুদ আলোতে পথ দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন সেই আলোতেও এক অদৃশ্য ভয় বাসা বেঁধে আছে। চারদিকে নিস্তব্ধতা, যা কেবল কুকুরের ঘেউ ঘেউ আর দূর থেকে ভেসে আসা অ্যাম্বুলেন্সের সাইরেন দ্বারা মাঝে মাঝে ভঙ্গ হচ্ছে। রাত তখন ঠিক ৩টে, কিন্তু এর মাঝেই ঘটে গেছে অনেক কিছু। নিস্তব্ধ রাত, আর এই নিস্তব্ধতা ছিল এক ক্ষুধার্ত জন্তুর শ্বাস প্রশ্বাসের মতো, যা শহরের প্রতিটি ইট পাথরের ফাঁকে লুকিয়েছিল। ভারী বাতাস বইছিল, তাতে যেন পচা ফুলের গন্ধের সাথে মিশেছিল পুরনো স্মৃতি আর চাপা কান্নার ফিসফিসানি। শহরের ঘুমিয়ে থাকা আত্মাদের যেন এই রাতে মুক্তি মিলেছে। তারা ঘুরে বেড়াচ্ছে প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি পরিত্যক্ত বাড়ির অন্ধকার কোণায়। আবিদ, একজন তরুণ সাংবাদিক, আজ তার অফিসের অ্যাসাইনমেন্ট শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছে। কাজ শেষ করে সে ঘড়ি দেখল। ঘড়িতে সময় তখন 1:20। তার কাজ ছিল শহরের অলিতে গলিতে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনা নিয়ে রিপোর্ট করা। গত 1 মাস ধরে শহরের বিভিন্ন প্রান্তে কিছু রহস্যময় নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটছিল। মানুষজন হঠাৎ করেই উধাও হয়ে যাচ্ছিল, তাদের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছিল না। পুলিশও কোনো কুল কিনারা করতে পারছিল না। তাদের জমা হওয়া ফাইলগুলো কেবল হতাশা আর অমীমাংসিত কেসের সংখ্যা বাড়াচ্ছিল। প্রথম দিকে এগুলোকে সাধারণ নিখোঁজ মনে হলেও ঘটনার পুনরাবৃত্তি আর অদ্ভুত প্যাটার্ন দেখে সবার মনেই সন্দেহ দানা বাঁধছিল। প্রতিটি নিখোঁজ ব্যক্তিই ছিল সমাজের প্রান্তিক অংশের মানুষ, দিনমজুর, রিক্সা চালক, পথশিশু। তাদের অনুপস্থিতি যেন সমাজের চোখে তেমন গুরুত্বপূর্ণ ছিল না। আর হয়তো সেই সুযোগটাই নিচ্ছিল কোনো এক অজানা শক্তি। আবিদ আজ অন্য একটি বিশেষ ঘটনার তদন্তের উদ্দেশ্যেও বেরিয়েছে। পুরনো ঢাকার এক পরিত্যক্ত বাড়ির ব্যাপারে গুজব ছিল যে সেখানে নাকি অলৌকিক কিছু ঘটে। এলাকাবাসী দিনের বেলাতেও ওই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। রাতে তো প্রশ্নই আসে না। কিন্তু আবিদ সেসব গুজবকে পাত্তা না দিয়ে নিজের পেশার তাগিদে রাত 1:30টায় ওই বাড়িতে ঢুকে পড়ে। তার কাছে ছিল একটি পুরনো ক্যামেরা আর একটি টর্চ লাইট। সেই সাথে ছিল তার অদম্য কৌতূহল এবং সত্য উন্মোচনের আকাঙ্ক্ষা। সাংবাদিকতার নেশা তাকে এমন সব জায়গায় টেনে নিয়ে যেত যেখানে সাধারণ মানুষ পা রাখার কথা ভাবতেও সাহস পেত না। বাড়ির ভেতরটা ছিল গা ছমছমে। স্যাঁতস্যাঁতে দেওয়াল, ভাঙা আসবাবপত্র আর বাতাসে পচা ফুলের গন্ধ। এই গন্ধটা আবিদ আগেও অনুভব করেছে। শহরের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল। সে তখন গন্ধটাকে পচা নর্দমার গন্ধ ভেবেছিল, কিন্তু এখন মনে হচ্ছে যেন এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে। আবিদ যখন বাড়ির ভেতরে ঢুকেছিল তখন একটা অদ্ভুত ঠান্ডা বাতাস তাকে জড়িয়ে ধরেছিল, যেন দেওয়ালের প্রতিটি ইট তার দিকে তাকিয়ে হাসছিল, প্রতিটি ছায়া যেন তার দিকে এগিয়ে আসছিল। সে সাবধানে প্রতিটি কক্ষ ঘুরে দেখছিল, ছবি তুলছিল। ভাঙা কাঁচের টুকরো আর জীর্ণ আসবাবপত্রের স্তূপের মধ্যে সে খুঁজছিল কোনো সূত্র, কোনো প্রমাণ। হঠাৎ তার টর্চের আলো একটি পুরনো ডায়েরির ওপর পড়ে। ধুলোয় ঢাকা ডায়েরিটা সে কুড়িয়ে নিল। এর মলাতে লেখা ছিল, আলেয়া, আমার জীবন কথা। ডায়েরিটা ছিল চামড়ার বাধাই করা, বেশ পুরনো। তার মনে হলো যেন এই ডায়েরিটাই তার অনুসন্ধানের শেষ ধাপে পৌঁছে দেবে।
ডায়েরিটা খুলে আবিদ পড়তে শুরু করল। ভেতরের লেখাগুলো ছিল পুরনো, মলিন এবং কিছু জায়গায় প্রায় অস্পষ্ট। এটি ছিল প্রায় 50 বছর আগের ঘটনা। ডায়েরির লেখক আলেয়া ছিলেন এই বাড়িরই বাসিন্দা। তার লেখা থেকে জানা গেল এই বাড়িতে একসময় একটি ছোট পরিবার থাকত। আলেয়া, তার স্বামী এবং তাদের একমাত্র ছেলে। স্বামী ছিলেন একজন শিক্ষক আর আলেয়া ছিলেন একজন সাধারণ গৃহিণী। তাদের জীবন ছিল সুখের, শান্তিময়। কিন্তু একদিন তাদের জীবনে এক ভয়ানক ঝড় আসে। ডায়েরিতে লেখা ছিল তাদের ছেলেটি অসুস্থ হয়ে পড়েছিল। খুব জ্বর, চোখ লাল এবং সে অনবরত অদ্ভুত কথা বলছিল। ডাক্তাররাও তার রোগের কারণ ধরতে পারছিলেন না। দিন দিন ছেলেটি শুকিয়ে যাচ্ছিল। এক রাতে ছেলেটি অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। আলেয়া এবং তার স্বামী ছেলেকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু সে যেন এক অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত হয়েছিল। সে তাদের দিকে হিংস্রভাবে তাকিয়েছিল। তার কণ্ঠস্বর যেন অন্য কারোর ছিল, আরও গভীর, আরও ভয়ঙ্কর। আর সেই রাতেই ছেলেটি মারা যায়। ডায়েরির এই অংশটুকু পড়তে আবিদের হাত কাঁপছিল। ছেলেটির বর্ণনা শুনে তার মনে পড়ছিল শহরের নিখোঁজ হওয়া মানুষদের। তাদের নিয়েও একই ধরনের গুজব ছিল। ছেলের মৃত্যুর পর আলেয়া এবং তার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বামীর শারীরিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। তিনি প্রায়শই ছেলের আত্মা দেখতে পেতেন বলে দাবি করতেন। তার মনে হচ্ছিল যেন ছেলেটি তাদের ক্ষমা করেনি, যেন তার আত্মার মুক্তি মেলেনি। আলেয়াও রাতে অদ্ভুত শব্দ শুনতে পেত। কখনো মনে হতো কেউ তার নাম ধরে ডাকছে, কখনো পায়ের শব্দ। সেই সাথে মাঝে মাঝে তার মনে হতো যে সে অদৃশ্য কিছু ছায়ামূর্তি দেখতে পাচ্ছে, যারা তার চারপাশে ঘোরাফেরা করছে। ধীরে ধীরে স্বামীও মারা যান। ডায়েরিতে লেখা ছিল তিনি ঘুমের মধ্যেই মারা যান, কিন্তু তার মুখে ছিল এক ভয়ানক আতঙ্কের ছাপ। যেন মৃত্যুর আগ মুহূর্তে তিনি এমন কিছু দেখেছিলেন যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। এরপর আলেয়া একা হয়ে গেলেন এই বাড়িতে। তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে এই বাড়িতে কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে। তিনি লিখছিলেন যে ছেলে এবং স্বামীর মৃত্যুর কারণ ছিল সেই অশুভ শক্তি। আলেয়া ডায়েরিতে নিজের একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেছিলেন। তিনি দাবি করেছিলেন এক রাতে যখন তিনি বিছানায় শুয়েছিলেন, তখন তার ঘরের দরজা আপনা আপনি খুলে যায় এবং অন্ধকার থেকে এক গভীর মৃদু কণ্ঠস্বর তাকে ডেকে ওঠে। সেই কণ্ঠস্বর তাকে বোঝাতে চেষ্টা করে যে তার ছেলে এবং স্বামীর আত্মারা আসলে মুক্তি পায়নি, বরং তারা এই বাড়িরই এক গোপন প্রকোষ্ঠে আটকে পড়ে আছে। সেই শক্তি আলেয়াকে নির্দেশ দেয়, যদি সে তার প্রিয়জনদের মুক্তি চায় তবে তাকেও তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আলেয়ার ডায়েরিতে ক্রমশ হতাশা আর ভীতির চিত্র ফুটে উঠছিল। তিনি লিখছিলেন যে সেই অদৃশ্য শক্তি তাকে ক্রমাগত প্রভাবিত করছে, তার মনোজগৎকে নিয়ন্ত্রণ করছে। তাকে যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, তারা আমাকেও ডাকছে, আমি আর পারছি না, আমার শক্তি ফুরিয়ে আসছে। তাদের ক্ষুধার্ত চোখ আমাকে তাড়া করছে, আমার শেষ নিঃশ্বাসও তারা কেড়ে নিতে আসবে। এইটুকু লেখার পর ডায়েরিটা শেষ হয়ে যায়। আবিদের বুকের ভিতরটা অজানা আশঙ্কায় ধুকপুক করছিল। সে টর্চ জেলে আবার ডায়েরির শেষ পৃষ্ঠাটা দেখল। সেখানে কালিটা যেন শুকিয়ে কালচে রক্তের মতো দেখাচ্ছিল। আলেয়ার শেষ লেখাটা যেন এক নিরন্তর যন্ত্রণা আর আত্মসমর্পণের প্রতিচ্ছবি ছিল। আবিদ ঘড়ির দিকে তাকাল। রাত প্রায় 3:20। তার মনে হলো যেন পুরো বাড়িটা তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ডায়েরিটা বয়ে নিয়ে আবিদ দ্রুত অফিসের অভিমুখে রওনা হল। যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। সে পিছন ফিরে না তাকিয়ে হাঁটছিল। তার একমাত্র লক্ষ্য ছিল এই বাড়ি থেকে দূরে পালানো। তার মনে হচ্ছিল যেন তার পিছু পিছু কেউ আসছে। তার প্রতিটি পদক্ষেপ যেন অদৃশ্য কোনো ছায়ার সাথে বাঁধা।
যখন সে বাড়ির সদর দরজা দিয়ে বের হচ্ছিল তখন তার মনে হলো যেন কেউ তার কাঁধে হাত রাখল। আবিদ চমকে উঠল, কিন্তু পিছন ফিরে তাকাতে পারল না। তার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। তার মনে হচ্ছিল যেন আলেয়ার আত্মাই তাকে অনুসরণ করছে, বা হয়তো অন্য কোনো অতৃপ্ত আত্মা যারা এই বাড়ির সাথে চিরকালের জন্য বাধা পড়ে আছে। সে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। প্রায় ছুটছিল সে। তার মনে হচ্ছিল যেন সেই পচা ফুলের গন্ধটা তার পিছু ছাড়ছে না, বরং আরও তীব্র হচ্ছে। আবিদ যখন অফিসে পৌঁছালো তখন ভোর হয়ে গেছে। শহরের আলো সবে ফুটতে শুরু করেছে, কিন্তু আবিদের মনে তখনও অন্ধকার। সে দ্রুত তার ডেস্কে বসল এবং ল্যাপটপ খুলে ডায়েরির কথাগুলো টাইপ করতে শুরু করল। তার উদ্দেশ্য ছিল এই ঘটনাগুলি একটি প্রতিবেদনে তুলে ধরা, শহরকে সতর্ক করা। যত সে লিখছিল তত তার মনে হচ্ছিল যেন তার চারপাশে সেই অদৃশ্য উপস্থিতি ঘিরে আছে। অফিসের অন্য স্টাফরা এখনও আসেনি। সে একা। অফিসের চেনা পরিবেশটাও তার কাছে তখন অচেনা আর ভয়ঙ্কর লাগছিল। প্রতিটি ফ্যানের শব্দ, প্রতিটি চেয়ারের নড়াচড়া যেন তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। সে ডায়েরির লেখা শেষ করে প্রতিবেদনটি প্রায় প্রস্তুত করে ফেলেছিল। শেষ লাইনে সে লিখছিল, এই বাড়িটি আর শুধু একটি পরিত্যক্ত বাড়ি নয়, এটি একটি জীবন্ত আতঙ্কের আধার, যেখানে অতৃপ্ত আত্মারা নিজেদের শিকারের জন্য অপেক্ষা করে। এই পর্যন্ত লেখার পর সে অনুভব করল তার গলা শুকিয়ে আসছে। সে মনে করল বোধহয় রাত জেগে কাজ করার কারণে এমন হচ্ছে। সে পানি খাওয়ার জন্য উঠতেই টেবিলের পাশে রাখা ডায়েরির দিকে তার চোখ পড়ে। সে দেখল ডায়েরির মলাতে যে নামটা লেখা ছিল, আলেয়া, আমার জীবন কথা। সেই নামটার নিচে হঠাৎ করে নতুন কালি দিয়ে এবং আবিদ কথাটা যোগ হয়েছে। আবিদ আতঙ্কে জমে গেল। তার হাত পা কাঁপতে শুরু করল। এটা কিভাবে সম্ভব? সে তো ডায়েরিটা একবারই পড়ে শেষ করেছিল। আর এই লেখা তো নতুন, এখনো টাটকা, যেন এইমাত্র কেউ লিখেছে। সে দ্রুত ডায়েরিটা হাতে নিয়ে দেখল, শুধু মলাতেই নয়, ডায়েরির শেষ পাতায় যেখানে আলেয়ার লেখা শেষ হয়েছিল ঠিক তার নিচেই নতুন করে লেখা হয়েছে এবং আবিদ। অক্ষরগুলো দেখে তার মনে হলো যেন তার নিজের হাতের লেখা, অথচ সে নিশ্চিত যে সে এমন কিছু লেখেনি। এই অদ্ভুত মিল তাকে আরও অস্থির করে তুলল। আবিদ প্রচণ্ড ভয় পেয়ে ডায়েরিটা ছুঁড়ে ফেলল। তার সারা শরীর ঘামে ভিজে গেল। তার মনে হলো যেন সে আলেয়ার নিয়তি অনুসরণ করছে। এই শহর, তার অলিতে গলিতে লুকিয়ে থাকা এই অন্ধকার শক্তি তাকেও গ্রাস করতে এসেছে। সে বুঝে গেল এটা শুধুমাত্র একটি বাড়ি বা একটি পরিবার নয়, এই শক্তি শহরের প্রতিটি অন্ধকার কোণায় ছড়িয়ে আছে। হঠাৎ অফিসের বিদ্যুৎ চলে গেল। আবিদ অন্ধকারে একা। তার টর্চ লাইটও নেই। সে নিজের ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ফোনটিও হ্যাং হয়ে আছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে অনুভব করল যেন তার চারপাশে এক অদৃশ্য শক্তি ঘুরছে, যেন বাতাসে সেই পচা ফুলের গন্ধ আবার ফিরে এসেছে, আরও তীব্রভাবে, যেন তার প্রতিটি লোমকূপ দিয়ে সেই গন্ধ ভিতরে ঢুকছে। সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, খুব ধীরে সুস্থে, তার কানের খুব কাছে। তার মনে হলো আলেয়ার কণ্ঠস্বর, কিন্তু কণ্ঠস্বরটা শুধু আলেয়ার ছিল না, তার সাথে আরও অসংখ্য কণ্ঠস্বর যেন মিশেছিল। তার নিখোঁজ হওয়া সহকর্মী, অন্য সাংবাদিক, এমনকি সেই সব প্রান্তিক মানুষের কণ্ঠস্বর যারা শহরের অন্ধকার গলি থেকে উধাও হয়ে গিয়েছিল। আবিদ দ্রুত তার চেয়ার থেকে উঠে জানালার দিকে ছুটল। সে অনুভব করল তার পা ভারী হয়ে গেছে, যেন অদৃশ্য কোনো শিকল তাকে বেঁধে রেখেছে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন জমে আসছিল। তার চোখে ভেসে উঠল সেই ডায়েরির শেষ লাইন, আমার শেষ নিঃশ্বাসও তারা কেড়ে নিতে আসবে।
এই লাইনটি যেন এখন তার নিজের নিয়তির প্রতিফলন। জানালার কাছে পৌঁছানোর আগেই আবিদ অনুভব করল তার শরীরে যেন বিদ্যুতের শক লাগছে। সে পড়ে গেল। তার চোখগুলো বিস্ফোরিত হয়ে গিয়েছিল। সে দেখতে পেল তার সামনে অন্ধকার থেকে কয়েকটি ছায়ামূর্তি বেরিয়ে আসছে। তাদের চোখগুলো জ্বলছিল, যেন হাজার বছরের জমাট বাঁধা ক্ষুধা তাদের চোখে। তারা তার দিকে এগিয়ে আসছিল। তাদের পদচ্ছেদ ছিল নিঃশব্দ, কিন্তু তাদের উপস্থিতি ছিল বজ্রপাতের মতো শক্তিশালী। আবিদ বুঝতে পারল এটা শুধুমাত্র একটি বাড়ি বা একটি পরিবার নয়, এই শক্তি শহরের প্রতিটি অন্ধকার কোণায় ছড়িয়ে আছে। আবিদ অনুভব করল তার শ্বাস বন্ধ হয়ে আসছে। তার শেষ চেষ্টা ছিল চিৎকার করার, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। কেবল এক চাপা আর্তনাদ তার বুকের গভীরে মিলিয়ে গেল। তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। সে বুঝতে পারল সেও সেই অদৃশ্য শক্তির শিকার হয়েছে। সে শেষবারের মতো চেষ্টা করল আলোর দিকে তাকাতে, কিন্তু তার দৃষ্টি কেবল অন্ধকারের অতলে হারিয়ে গেল। পরদিন সকালে অফিসের পিয়ন যখন দরজা খুলল, তখন সে আবিদকে মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখল। তার চোখগুলো খোলা ছিল, মুখে ছিল এক অদ্ভুত আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর আগ মুহূর্তে সে এমন কিছু দেখেছিল যা তার আত্মাকেও নাড়িয়ে দিয়েছিল। আবিদের টেবিলের উপর খোলা ল্যাপটপটা পড়েছিল, আর তার পাশে পড়েছিল একটি পুরনো ডায়েরি। মলাটে লেখা, আলেয়া, আমার জীবন কথা এবং আবিদ। ডায়েরির শেষ পাতায় নতুন করে লেখা একটি লাইন, এবং আরও অনেকে। এই আরও অনেকে কারা? এই প্রশ্নটা যেন অফিসের প্রতিটি কোণায় প্রতিধ্বনিত হচ্ছিল। শহর জুড়ে আবার একটি নতুন খবর ছড়িয়ে পড়ল। তরুণ সাংবাদিক আবিদ, যিনি এই রহস্য উন্মোচনে নেমেছিলেন, তিনি এখন সেই রহস্যেরই অংশ। আর সেই পুরনো ঢাকার পরিত্যক্ত বাড়িটি আগের মতোই নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। কেউ জানে না এই ভয়াবহতার শেষ কোথায়। ঢাকার অলিতে গলিতে, পুরনো বাড়ির স্যাঁতস্যাঁতে ছায়ায় আরও কত আবিদের জন্য সেই অশরীরী শক্তি অপেক্ষা করে আছে। এই শহরের বুকে লুকিয়ে আছে এক অতল রহস্য, যা কেবল অন্ধকারে আত্মাদের পদচারণা আর শিকারের সন্ধানে ঘোরাফেরার ইঙ্গিত দেয়। এই রহস্যের সমাধান কি আদেও হবে, নাকি ঢাকা শহরের অগণিত আত্মারা এভাবেই হারিয়ে যেতে থাকবে অন্ধকারের গভীরে? সম্ভবত এই শহরের প্রতিটি গলি, প্রতিটি বাড়ি, প্রতিটি অন্ধকার কোণা এক বিরাট অভিশাপের সাক্ষী। আর সেই অভিশাপের শিকল দিন দিন আরো দীর্ঘ হচ্ছে, নতুন শিকারের অপেক্ষায়। কেমন লাগলো আজকের আয়োজন? গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি এরকম ভূতের গল্প থেকে থাকে, তবে তা পাঠাতে পারেন আমাদের ইমেলে। গল্প নির্বাচিত হলে তা দিয়ে একটি এপিসোড প্রকাশ করা হবে আমাদের চ্যানেলে। আশা করি আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আর প্লিজ, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে সামনের এপিসোডে।